টিভি24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। লন্ডনে টিউলিপ সিদ্দিকের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং টিউলিপের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তদন্তে যদি প্রমাণিত হয় তিনি অর্থাৎ টিউলিপ সরাসরি ডাকাতির সুবিধাভোগী, তাহলে তার ওই সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। ব্রিটেনের একটি পত্রিকাকে তিনি এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেছেন। এছাড়া ব্রিটেনের টিউলিপ সিদ্দিককে নিয়ে নানা খবরের মধ্যে এবার আলোচনায় এসেছেন সালমান এফ রহমানের, যিনি এই মুহূর্তে কারাবন্দী আছেন, ব্যবসায়ী। তার ছেলে সায়ন এফ রহমান, তিনি আলোচনায় এসেছেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ার তিনি। দারিদ্র্য বিমোচনে কাজ করার লক্ষ্যে 2007 সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র, বর্তমান রাজা চার্লস। বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ন এফ রহমান ওই দাতব্য সংস্থায় 250,000 পাউন্ড অনুদান দিয়েছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এই আরেকটি খবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের শীর্ষ সারির 3 নেতাকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা আমি পড়লাম ঠিকই, কিন্তু আমরা ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখছি এরকম কোনো খবর নেই। যেটি খবর আছে সেটি হচ্ছে 11 জানুয়ারি এই খবর প্রকাশ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। কিন্তু আসল ঘটনা হচ্ছে যে কংগ্রেসের একটি প্রতিনিধি, একটি গ্রুপ, তারা ন্যাশনাল প্রেয়ার ফাউন্ডেশন, দুঃখিত, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন, একটি প্ল্যাটফর্ম, তারা প্রতি বছরই এই ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার থেকে আয়োজন করে থাকে ব্রেকফাস্টের, প্রেয়ার ব্রেকফাস্টের। তারা বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানায় এখানে। এর আগে 2023 সালের আগ পর্যন্ত এটা আরেকটি সংগঠন পরিচালনা করত। 2023 সাল থেকে এটি কংগ্রেসের একটি বডি পরিচালনা করে। সেইখানে আমন্ত্রণ পেয়েছেন বলে আমরা জানতে পারছি। কিন্তু যেটি প্রচারিত হয়েছে একটি ভুল খবর, যে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমান, এটি ভুল খবর। ওকে, আরেকটি প্রসঙ্গ, যেটি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দেশের বৈশ্বিক ব্র্যান্ডিং ও প্রভাব বৃদ্ধিতে ভূমিকা রাখতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বাংলাদেশের পরিবর্তে তাদের বসবাসের দেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক এক প্রবাসী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেছেন। অর্থাৎ যে দেশে আছেন, সেটা আমেরিকা হতে পারে, ইংল্যান্ড হতে পারে বা অন্যান্য দেশে, তিনি সেই দেশে থেকে সেই দেশের রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এইটি একটি খবর। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এর বাইরেও আলোচনায় থাকতে পারে। আমার সাথে আছেন ডক্টর শফিকুর রহমান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী, প্রফেসর, ইউনিভার্সিটি অফ রাজশাহী। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই ডক্টর শফিকুর রহমানের কাছে যাব। সেটি হচ্ছে এই টিউলিপ সিদ্দিকের যে দুর্নীতি, বলবো না, দুর্নীতির খবর বিভিন্নভাবে আসছে, তারা বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের প্রমাণ নিয়ে আসছে। ফ্ল্যাটের যে দুর্নীতি বিষয়ক প্রতিবেদন, এরপরে বলা হলো যে তিনি টিকিট উপহার হিসেবে পেয়েছেন, যে উপহারের টিকিট দিয়ে তিনি 2টি ক্রিকেট ম্যাচ দেখেছেন। আবার বলা হচ্ছে যে তিনি তার আন্টি অর্থাৎ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কাছ থেকে নানা ধরনের উপহার পেয়েছেন। এই ধরনের ফ্লায়ার ঢাকার যে ক্ষতিগ্রস্ত বা ভাঙচুর করা বাসভবন শেখ হাসিনা, সেখানে পাওয়া গেছে স্মারক চিহ্ন।
যাতে বোঝা যাচ্ছে যে তিনি উপহার নিয়েছেন, অর্থাৎ টিউলিপ সিদ্দিক। আবার এরকমও বলা হচ্ছে টিউলিপ সিদ্দিক তিনি নিজে বলছেন যে তার সাথে তার আন্টির রাজনৈতিক কোনো আলাপ হতো না, পারিবারিক আলাপ হতো, আলোচনা হতো। কিন্তু ব্রিটিশ গণমাধ্যমগুলো প্রমাণ হিসেবে হাজির করছে এভাবে যে একবার এক নির্বাচনের দিন টিউলিপ সিদ্দিক ছবি তুলেছে তার আন্টির সাথে গাড়িতে বের হয়ে, সেই ছবি তুলে পোস্ট করেছে। সেই পোস্টগুলো মিডিয়াতে এসছে বক্তব্য সহকারে। এরকম তো বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? দুঃখিত, অনেক বড় প্রশ্ন করে ফেললাম। হ্যাঁ, না, ঠিকই আছে। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো তো একটা ফলো আপ হবে। এখানে বাংলাদেশের একটা ইন্টারনাল ব্যাপার আর বাংলাদেশের এক্সটার্নাল ব্যাপার। আমাদের যে অর্থনীতি, আমাদের যে সিচুয়েশন, আজকে যে অবস্থায় আমরা এসেছি, তার প্রধান কারণই হচ্ছে এই অর্থনৈতিক মানি লন্ডারিং এবং এইভাবে যেভাবে একটা ক্রাইসিস, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করা। এই আর্টিফিশিয়াল ক্রাইসিসকে রিয়ালিটিতে টার্ন নিয়েছে লন্ডন বেসড বড় গ্রুপ। এবং লন্ডন বেসড, এটা আমেরিকায়ও আছে, দুবাইও আছে, কিন্তু বড় গ্রুপটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লন্ডন বেসড। এবং সেটা হাসিনার ফ্যামিলি এবং তার রিলেটেড আত্মীয় স্বজনের ভেতরে বহু লোক কাজ করছে। এবং শেষের দিকে আমরা জানি না, এগুলো বিভিন্ন পত্রিকা থেকেই আমরা যেটুকু জানতে পারি। অনেক সময় আমরা মিডিয়াতে দেখি যে ভুল ইনফরমেশন আসে এবং আশাটা অস্বাভাবিক নয়। মিডিয়া ও মানুষের দ্বারা পরিবেশিত। এখন লন্ডনের যেটা আমি দেখছি সেটা হচ্ছে যে সানডে টাইমস, গার্ডিয়ান, মেইল, 3-4টে লিডিং পত্রিকা লন্ডনের, তারা এই কনসার্নটাকে নিয়ে এগিয়ে নিয়ে আসছে এবং বাংলাদেশকে একটা বড় রকম আপ ফ্রন্টে নিয়ে এসছে ওখানকার ইন্টারনাল পলিটিক্সের জন্য কিছুটা। এখন লন্ডনের ইন্টারনাল পলিটিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে যে কিছুদিন আগে লেবার পার্টির প্রাইম মিনিস্টার হয়েছেন স্টেমার, কেরি স্টেমার, লর্ড স্টেমার। হ্যাঁ, এখন হওয়ার পরে যে পরিবর্তনটা, এর আগে যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিল সুনাক, আমরা জানি যে বেশ কনজারভেটিভ প্রাইম মিনিস্টার, বেশ কিছুদিন চেষ্টা করেছে এই করার জন্য। কিন্তু স্টেমারের এখনকার প্রাইম মিনিস্টারের যে সিচুয়েশনটা রয়েছে সেটা যদিও বেশ একটা স্টেবল সিচুয়েশনে যাচ্ছিল, কিন্তু পরপর 3-4টে ঘটনা, বেশ কয়েকটা ঘটনা তাকে একটু আনস্টেবল করে দিয়েছে। এবং লেবার পার্টি কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, এগুলো নিয়ে বেশ টেনশন চলছে লন্ডনের পলিটিক্সের, ইংল্যান্ডের পলিটিক্সের ভেতরে। এবং সেই পলিটিক্সে অ্যাডেড হয়েছে এই ইস্ট লন্ডনের বাংলাদেশি কমিউনিটি এবং তাদের লিডার হচ্ছে এই টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক ইস্ট লন্ডনে যে পলিটিক্স হয়, আপনারা জানেন হয়তো যে আমাদের এখন 4জন এমপি রয়েছে বাংলাদেশ থেকে, 4জনই মহিলা। ইন্টারেস্টিং যে, এবং ইস্ট এরিয়া থেকে এর মধ্যে রয়েছে রওশন আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং আফসানা বেগম। তো কদিন আগে রূপা হক অনেকদিন আগে বাংলাদেশে ভিজিট করেছে এবং রওশন আলী কদিন আগে আবার বাংলাদেশ ভিজিট করেছে। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ইংল্যান্ডের, লন্ডনের ইন্টারনাল পলিটিক্সের জন্য কিছুটা এই স্টোরিগুলো এগিয়ে আসছে এবং তারা চাচ্ছে যে এই টিউলিপ সিদ্দিক, যিনি অ্যান্টি কারাপশন মিনিস্টার, যেটা আমরা বলতে পারি আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে, অ্যান্টি কারাপশন মিনিস্টার এই লেবার গভর্নমেন্টের ভেতরে, সে এই ধরনের, তার সম্পর্কে যদি এই ধরনের খবর চলে আসে যেটা কারাপশন রিলেটেড, এটা একটা বড় রকম খবর, বড় রকম লন্ডনের
ইন্টারনাল পলিটিক্সে। এখন আপনি একটু আগে বলেছেন যে আমাদের প্রধান অ্যাডভাইজার বলেছেন যে এই ইনকোয়ারি হওয়া দরকার এবং এটা একটা ডাকাতি, এটা শুধু চুরি নয়, এটা একটা ডাকাতি হিসেবে। এটা তার ইন্টারভিউতে বিভিন্ন রকম আমরা ডক্টর ইউনূসকে যেভাবে দেখতে পাচ্ছি যে উনি বড় রকম ডিপ ইন্টারনাল সিস্টেমে ওই রকম ইনভলভ না হয়ে হালকাভাবে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন বিভিন্ন জায়গায়। এবং আমরা ওই নিউ এজ পত্রিকার আর নুরুল কবিরের ইন্টারভিউতে দেখেছি যে উনি হালকাভাবে হাসি মানে জোকস করে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে এবং বিভিন্ন রকম করাপশন সম্পর্কে। এটাও একটা সেই রকম ইন্টারভিউ আমার কাছে মনে হয়, কারণ বাংলাদেশের এখনকার সিচুয়েশনে কি হবে একটু আনক্লিয়ার, একটু কনফিউজ সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন এই টেম্পোরারি সরকার ইলেকশন দিয়ে দেবেন এবং ইলেকশনে চলে যাবেন এবং নিজেদেরকে সম্মান নিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে আমরা সেই জন্য এই ধরনের ইন্টারভিউ আসছে বলে আমার মনে হয়। ওকে, বাংলাদেশ প্রসঙ্গে আমরা আরো আলোচনা করব। আমি একটু ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক যে প্রসঙ্গটা আলোচনা করছিলেন, ডক্টর শফিকুর রহমান আপনার কাছে, দুঃখিত, ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী আপনার কাছে যেটি জানতে চাইব যে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যেটি ডক্টর শফিকুর রহমানের অ্যানালিসিস, সেই কথা অনুযায়ী ব্রিটেনের রাজনীতিতে একটা যাকে বলা হয় যে যদি আমি কম্পন বলি, ভূমিকম্পন না বলে কম্পন তৈরি করেছে এই টিউলিপ সিদ্দিকীর বিষয়টি, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে টিভিএন যারা দেখছেন সকলকে ধন্যবাদ এই শুভ সকালে। আপনি যেটা বলেছেন যে এটা কম্পন নয়, আসলে ভূমিকম্পই হয়েছে বলা যায়। কারণ হলো যে টিউলিপ সিদ্দিকী তো সেখানকার একজন এমপি, কাজে তার নিজস্ব একটা কনস্টিটিউয়েন্ট এরিয়া আছে, তার জনমতের ব্যাপার আছে, এবং তিনি যে পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সেই পার্টির ইমেজের একটা ব্যাপার আছে। তো কাজেই তার বিরুদ্ধে যখন কোনো অভিযোগ ওঠে তো সেটা তো তার প্রতিপক্ষ আছে, রাজনৈতিক প্রতিপক্ষ আছে, তার ব্যক্তিগত যেমন রাজনৈতিক প্রতিপক্ষ আছে, পাশাপাশি তার দলের রাজনৈতিক প্রতিপক্ষ আছে, তারা বিষয়টাকে নিবেই। এখন জিনিসটা হলো যে এই বিষয়টা এখন পর্যন্ত অভিযোগের পর্যায়ে আছে, এটা কোনো কিছু প্রমাণ হয়নি। কিন্তু আমাদের যে মিডিয়া ওয়ার্ল্ড, মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ হচ্ছে নিউজ পরিবেশন করা বিভিন্ন রকম, এবং মিডিয়াতে যখন কোনো কিছু আসে তখন সেটাকে বিভিন্ন পক্ষ বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করে। তো তারপরেও আমি মনে করি যে টিউলিপ সিদ্দিকী যদিও বাংলাদেশের মানুষ, কিন্তু উনি কিন্তু এখন ব্রিটিশ নাগরিক, কাজেই অভিযোগটা বাংলাদেশে উঠেছে কিন্তু এটা এখনো প্রমাণিত হয়নি। সেটা ব্রিটিশ যে আইন আছে, আপনারা জানেন যে ব্রিটিশ যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের দেশের সরকার কি ধরনের পদক্ষেপ নিবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তো আমাদের যেটা হয়েছে যে একটা জিনিস মিডিয়াতে এসে যেহেতু এটা তো একটা ঔৎসুক্য সৃষ্টি করবে, এবং জনগণ, কারণ যারা রাজনীতি করেন তারা কিন্তু জনগণের সামনে সবসময় স্ক্রুটিনির সামনে থাকেন। রাজনীতিবিদদের একটা সমস্যা হলো যে তাদের প্রত্যেকটা পদক্ষেপ জনগণ বিচার বিবেচনা করে, তারা মিডিয়ার সামনে থাকেন। কাজেই আমরা সাধারণত যেটা হয় যে আমরা নিজেরা সৎ বা অসৎ হই সেটা প্রসঙ্গ না, কিন্তু যাদেরকে আমরা নেতা হিসেবে দেখি তাদের প্রতিটা বিষয় নিয়ে আমরা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করি। তো টিউলিপ সিদ্দিকী যেহেতু একজন লিডার, তার বিষয়টা নিয়ে তো অবশ্যই লিডার তো শুধু নয়, বাংলাদেশের মতো একজন মানুষ ইংল্যান্ডে গিয়ে সেখানে একটা পজিশন তৈরি করে নেতৃত্বে যাওয়া, সেটা আমাদের জন্য একটা ইমেজের ব্যাপার। তো এটা টিউলিপ সিদ্দিকীর যে বিষয়টা, সেই বিষয়টা আমাদের বাঙালি জনসমাজ বাংলাদেশে যারা আছে তাদেরও একটা ইমেজের ব্যাপার আছে, কারণ তারা আমাদের কান্ট্রিকে
অ্যাকসেন্সে অবশ্যই রিপ্রেজেন্ট করছেন। তো যেটা হচ্ছে এটা এখন যদিও আলাপ আলোচনা চলছে, আমাদের প্রধান উপদেষ্টা এই কথাটা বলেছেন, রাইট। স্বাভাবিকভাবে ফ্ল্যাট দুর্নীতি নিয়ে যে রিপোর্ট হয়েছে নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে যারা যারা জড়িত বলা হচ্ছে অফশোর কোম্পানির মাধ্যমে ফ্ল্যাট দেওয়া হয় টিউলিপকে, তার বোনকে, বা আরও টিউলিপকে একাধিক ফ্ল্যাট দেওয়া হয়, এবং কোন কোন স্তরে কে কে কাজ করেছে, নাম কি, কোন পর্যায়ে গিয়ে শেখ হাসিনার সাথে তারা যুক্ত, এরকম কিন্তু বিস্তারিত বর্ণনা আছে। আমি বলতে চাচ্ছি, হ্যাঁ মিডিয়া তো অনেক সময় ভুয়া রিপোর্ট করে, কিন্তু আমি বলবো যে মিডিয়ার কাছে এটাও ঠিক যে মিডিয়া কিন্তু মিনিমাম রিপোর্টের যে স্ট্যান্ডার্ড, কিছু তথ্য প্রমাণ না থাকলে, কিছু নথি না থাকলে তারা রিপোর্ট করে না। এটা মিডিয়ার জায়গা থেকে আমি এটা বললাম আপনাকে, ডক্টর শফিকুর রহমান। মিডিয়া সম্পর্কে যেটা হলো যে উনি ঠিকই বলেছেন যে মিডিয়া এটাকে ইন্টারপ্রেট করে, কিন্তু ব্রিটিশ মিডিয়া আর আমাদের মিডিয়ার মধ্যে অনেক কিছুটা পার্থক্য আছে। রিলায়েবিলিটি, ক্রেডিবিলিটির ব্যাপারে আমরা আমেরিকান মিডিয়া এবং ব্রিটিশ মিডিয়া অনেক সময় মিস ইন্টারপ্রিটেশন হয়, কিন্তু রিলায়েবিলিটি এবং ক্রেডিবিলিটির দিকে ব্রিটিশ এবং আমেরিকান মিডিয়ার অনেক লেভেলটা অনেক অনেক হায়ার। নিউ ইয়র্ক টাইমস সম্পর্কে আমি জানি, অন্যান্য নিউজ পেপার সম্পর্কে, তারা সোর্স 4, 5, 6, 7 জন পর্যন্ত তারা সোর্স চেক করে। একটা স্টোরি আসার আগে, একটা স্টোরি ছাপার আগে বিভিন্ন রকম সোর্স তারা টেস্ট করে, এবং তার সাথে আর কি সম্পর্কে ছিল, আর কি বলেছে, কে বলেছে, কোথা থেকে বলেছে, কেন এসছে এই ধরনের ইন্টারপ্রিটেশন। এখন আমাদের দেশের ইন্টারপ্রিটেশন, আমি বাংলাদেশের কথা বলবো যে আমাদের বাংলাদেশের মিডিয়ার রিলায়েবিলিটি, ক্রেডিবিলিটি নেই যে আমি বলবো না, অনেক আছে, কিন্তু একটু কম। রাইট, আমি আপনার কাছে ফিরছি। আপনার এক্সাম্পল একটা দিতে পারি, সেটা সাম্প্রতিক এক্সাম্পল। আমি ডক্টর আব্দুল আল মামুনুর বক্তব্য শেষ করিনি, তার বক্তব্য শেষ করতে তাকে বলতে চাই, সেটি হচ্ছে সবশেষ একটা রিপোর্ট হলো যে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পেয়েছেন তারেক রহমান, এরকম করে রিপোর্ট করেছে, আপনারা দেখেছেন। এখন পর্যন্ত কোনো টেলিভিশন কিন্তু এটা যে রিজয়েন্ডার দেওয়া, এটা যে কারেকশন করা, কেউ কেউ হয়তো দিয়েছে, 2-1 জন, খুবই সংখ্যায় কম, এটা দেয়নি, তার কিন্তু রিপোর্ট করে দিচ্ছে। কিন্তু যেটা যে ক্রস চেকের কথা বললেন একটার পর একটা বিভিন্ন স্তরে, সেইগুলো মানে একটা অনুপস্থিত। আমেরিকার ভেতরে দেখেছি এখানে কোনো এই ধরনের স্টোরি আসেনি এখনো। রাইট। আমি এটা বাংলাদেশ থেকে আমি সেটা বলছি যে রিলায়েবিলিটি এবং ক্রেডিবিলিটি আমাদের দেশের মিডিয়া সেটা করলেও সেই মানে ভালো হইতো। মানে কংগ্রেসের একটা কমিটি, সেই কমিটি একটা ফাউন্ডেশন চালায়, সেই ফাউন্ডেশন থেকে প্রেয়ার ব্রেকফাস্ট, রাইট, এখানে তারেক রহমানকে আমন্ত্রণ দেওয়া হয়েছে, এবং এখানে অনেকেই আমন্ত্রণ পায়, হাজার হাজার মানুষ, 3,000-3,500 লোক আমন্ত্রিত হয়। রাইট। আমি ডক্টর আব্দুল আল মামুনের কাছে বক্তব্য শেষ করতে চাই, যে প্রসঙ্গে আপনি কথা বলছিলেন। না, আমি যেটা বলেছি যে বিষয়টা এখনো অভিযোগের পর্যায়ে আছে, এবং এনকোয়ারি সম্ভবত শুরু হবে বা হয়েছে। তো এরই মধ্যে মিডিয়াতে চলে আসছে। মিডিয়াতে যখন কোনো কিছু চলে আসে তখন সেটা জনগণের সামনে একটা মুখরোচক বিষয় হয়ে দাঁড়ায়। এই কারণে যে যার সম্পর্কে আসে তারা যেহেতু জননেতা, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা কাজ করেন, কাজে চুলচেরা বিশ্লেষণ নানান কিছু হয়, এবং যখন কোনো কিছু জনগণের হাতে চলে যায় তখন সেটার আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, নানান ধরনের মানে ইস্যু তৈরি হয়, নানান ভাবে টার্ন নেয়। কারণ হলো যে সমাজে বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে, ইন্টারেস্টেড গ্রুপ আছে, তারা নিউজটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে যার যার জায়গা থেকে। আমি এইখানে একটা কথা যেটা বলি যে নিউজের কিন্তু কয়েকটা অংশ থাকে, আপনি নিজেও সাংবাদিক সেই হিসেবে বলছি। নিউজের একটা হলো ফ্যাক্ট, ফ্যাক্টের সোর্স, এবং ফ্যাক্টের সোর্সই কিন্তু সব নয়। যে আমি একটা খবর একটা সোর্স থেকে পেলাম, এটাই কিন্তু সব নয়। ওই সোর্সটা আবার জাস্টিফিকেশন হতে হবে লিগ্যালি বা ইলিগ্যালি। যেমন একটা এক্সাম্পল বলি, যে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে একটা ঐতিহাসিক রায় হয়ে গেল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত বলল যে তিনি যে অপরাধটা করেছেন সেই অপরাধটা সঠিক আছে, কিন্তু তিনি মানে নিঃশর্ত মানে পাবেন, মানে এটার জন্য কোনো শাস্তি হবে না আসলে।
এখন তাহলে বিচারক এটা কোন সেন্সে জাজমেন্টে গেলেন, এটা কিন্তু একটা ঐতিহাসিক রায়। হয়তোবা বিচারক এটাকে মূল্যায়ন করেছেন যে এই প্রপাগান্ডা চলাকালীন অবস্থাতেও যেহেতু জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে, এই যে জনগণ যেহেতু সকল ক্ষমতার উৎস এবং আইনের উৎস হচ্ছে জনগণ একটা ডেমোক্রেটিক সোসাইটিতে, এই যে জনগণের অভিপ্রায়কে হয়তো মূল্যায়নে রেখে তাকে শাস্তির আওতায় আনা হয় নাই, এরকম বিভিন্ন ধরনের অ্যানালিসিস কিন্তু একটা বিচারক নিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে টিবলিস সিদ্দিকের যে বিষয়টা, সেটা এই মুহূর্তে সম্পূর্ণ তার দেশের দুটো দিক, একটা হলো লিগ্যাল দিক, একটা হলো পলিটিক্যাল দিক। তো পলিটিক্যাল দিকটা তিনি যে কনস্টিটিউয়েন্টে আছেন সেই কনস্টিটিউয়েন্ট বা সেই দেশের জনগণ বুঝবে। আর লিগ্যাল দিক যেহেতু আমাদের দেশের আর্থিক খাতের সাথে সম্পৃক্ত কিছু অভিযোগ এসছে, সেটা হয়তো আমাদের যে সংস্থা আছে তারা দেখবেন। তো জিনিসটা এইটুকু বলা যায় যে একটা সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের পর বিভিন্ন ধরনের তদন্ত শুরু হয়েছে এবং এই সরকার বলছেন যে সংস্কার করবেন। সেই সংস্কারের অংশ হিসেবে অর্থনৈতিক ক্ষেত্রে যে দুর্নীতিগুলো, সেগুলোর কি কি কাজ করা যায়, সেই তদন্তগুলো করতে করতেই কিন্তু নানান ধরনের অভিযোগ সামনে চলে এসছে। এবং এটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। যখনই একটা সরকার পরিবর্তন হয় বাংলাদেশে, আমরা কিন্তু দেখি যে সরকারটা চলে যায় তাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক তদন্ত শুরু হয়। আগের গুলো আর তদন্ত শুরু হয় না, যদি আগের অনেক কিছু পেন্ডিং থেকে যায়। তো এই জিনিসটা আমাদের দেশে দেখেন, আপনি যখন এরশাদ সরকার চলে গেল, সাথে সাথে এরশাদের বিরুদ্ধে শত শত মামলা এটা সেটা হয়ে গেল, কিন্তু এরশাদের আগেও কিন্তু অনেকে দুর্নীতি করেছে, সেগুলো কিন্তু চাপা পড়ে গেল। আবার যখন আমরা পরবর্তীতে বিএনপি সরকার দেখলাম পতন ঘটলো, তখন কিন্তু দেখলাম যে বিএনপির যত নেতা নেত্রী আছে তাদের বিরুদ্ধে ব্যাপক রকম অভিযোগ এটা সেটা, এবং কত ট্যাবলয়েড পত্রিকাতে কত কিছু আসলো। আবার যখন আওয়ামী লীগ সরকার এতদিন পরে, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, আওয়ামী লীগ সরকারের সাথে রিলেটেড যা কিছু আছে সবকিছু ব্যাপক হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি দেখেন মাঝখানে 1/11 এর সময় যে মঈনুদ্দিন আহমেদের নেতৃত্বে যে একটা সেনা শাসিত সরকার ছিল অল্প কিছু দিনের জন্য, তারা কিন্তু ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে মানে কথা বলেছিলেন, কাজ শুরু করেছিলেন। তারা যখন চলে গেলেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যাপক শুরু হলো। এইভাবে বর্তমান যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, তিনি যখন ক্ষমতা থেকে মানে চলে যাবেন বা যেতে হবে, তখন দেখা যাবে যে একই প্রক্রিয়াটা হয়ে যাবে। এখন এই যে একটা সংস্কৃতি, এটা শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বব্যাপী রাজনীতির সাথে যারা জড়িত তাদের এই ভাগ্যটা ফেস করতে হয়। তো টিউলিপ সিদ্দিকী যেহেতু একটা শাসক দলের সাথে সম্পৃক্ত, আত্মীয়তা এবং সবকিছু মিলে এবং পলিটিক্যাল লিগ্যাসি তার আছে, কাজে তাকেও এটা ফেস করতে হবে। তা আমাদেরকে সাধারণ জনগণ হিসেবে যারা আমরা মানে আমরা বুদ্ধিভিত্তিক কাজ করি, আমাদের যেটা করতে হবে, আমাদের ওয়েট অ্যান্ড সি, আমাদের দেখতে হবে যে আসলে কি ঘটনাটা ঘটেছে। সেটা আমরা আশা করি আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য। কারণ টিউলিপ সিদ্দিকীর ইমেজ নষ্ট হওয়া যে শুধু আমাদের জন্য আনন্দের বিষয় এমনই নয়, দুঃখেরও বিষয়। তিনি আমাদের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছেন। আমরা আমাদের কান্ট্রির কেউ কোনো বিষয়ে একটা ইমেজ নষ্টকারী কিছু করতে পারুক, সেটাও যেমন চাই না। আমরা আমাদের দেশের ইমেজকে আপহোল্ড করতে চাই, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে পথেরই হোক। আমাদের কান্ট্রি জাতিগতভাবে আমাদের ইমেজটাকে সুরক্ষা করতে চাই। একইভাবে এটাও তো ঠিক, যদি আপনার দেশ একটা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে একটা কারাপশন সামনে নিয়ে আসে এবং সেটা ন্যায় বিচার করে, সেটা জনগণের পক্ষে যায়, সেটা তো আরো বেশি সুনাম আসার কথা। অবশ্যই বিরোধীতে ইমেজ রক্ষা করার উপায় হলো যে আপনি যে কথাটা বললেন যে ট্রান্সপারেন্সি। এখন আমরা যদি কাউকে অপরাধী পাই, আমরা একটু বেশি আলোচনা বিরতির পরে এসে করি, আপনি যদি অনুমতি দেন। জি, আপনারা দেখছেন 7 দিনের বিশ্ব অনুষ্ঠান। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে আলোচনা করব বাংলাদেশ প্রসঙ্গ তো বটেই, আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আপনারা যারা দেখছেন আশা করছি ভালো লাগছে। একটু পরে ফিরে আসছি। 7 দিনের বিশ্বে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর শফিকুর রহমানের কাছে। যেটি ডক্টর আব্দুল আল মামুন বললেন, তার আশঙ্কা বা তার পারসেপশন, আমি যদি এরকম করে চিন্তা করি যে অন্যান্য সরকারের মতেও এই ইউনূস সরকার বিদায় নিলে তাদের বিরুদ্ধেও দুর্নীতির খবর বা এরকম বদনাম কিছু রটবে। রাইট? আমি যদি আপনাকে ভুল ব্যাখ্যা করে না থাকি ডক্টর আব্দুল আল মামুন।
মানে এই সংস্কৃতিটা এরকম দাঁড়িয়ে রাইট গেছে রাইট আর কি। আমি এরকম ঘটনা কি ঘটতে যাচ্ছে ডক্টর শফিকুর রহমান? মানে যদি ঘটতেই যায় তাহলে এখন যে সংস্কার চলছে এই সংস্কার তো এখনই আবারও দেখা উচিত তাহলে ভালো করে। এটা ডিবেটেবল ইস্যু। উনি যেটা বলেছেন, ডক্টর মামুন যেটা বলেছেন যে এক সরকার চলে গেলে আরেক সরকার এসে অন্য পুরনো সরকারকে সমালোচনা করে এবং তাদের ফল্টস খুঁজে বের করে, এটা হিউম্যান নেচার। এটা আমাদের, আপনি ফ্যামিলির ভেতরে দেখবেন, এটা বা অন্য মানে ইনস্টিটিউশনাল সিস্টেমের ভেতরে দেখবেন, এটা সারা পৃথিবীতেই রয়েছে একটা এই তার ধরনের মানে একটা কি nature। তারা মানে জাস্ট মানে উইচ হান্ট করে নাকি রিয়ালিটি থাকে? দুটোই, কিছুটা সত্যের উপরে ভিত্তি করে তারা এগোয়, আবার কিছুটা ইন্টারপ্রিটেশনের পলিটিক্যাল ইন্টারেস্ট সার্ভ করার জন্য তারা এগিয়ে যায় এবং বিভিন্ন রকম মিথ্যে দিয়েও প্রমাণিত হয়। এখানে টিউলিপ সম্পর্কে যা হয়েছে, টিউলিপ নিজেই বলেছেন, টিউলিপ সিদ্দিক বলেছেন যে ইনকোয়ারি করো, ইনকোয়ারি হোক। এই যে একটা ওপেননেস সে নিয়ে এসছে এবং বলেছে, এটা যদি ব্রিটিশ মিডিয়া এবং ব্রিটিশ লিগাল সিস্টেম এটাকে যদি ইনকোয়ারি করে মেজর কিছু না পায় তাহলে তারা লিগালি পরিষ্কারভাবে এটা বলবেন, সেখানে আমরা একটা পরিষ্কার পিকচার পাবো। কিন্তু যেভাবে এভিডেন্স মিডিয়াগুলো দিয়েছে, আমি যে 3-4-5টা পত্রিকার Right. কথা বললাম, যে তাতে পরিষ্কারভাবে বোঝা যায় যে মিডিয়া ফ্যাক্টস ছাড়া, কিছুটা ইন্টারপ্রিটেশন ওখানে রয়েছে, হয়তো থাকতে পারে, কিন্তু ফ্যাক্টস ছাড়া ওই রকম স্টেট পরিষ্কার মানে রেসপন্সিবল হিসেবে রেসপন্সিবিলিটি তার টিউলিপ সিদ্দিকের উপরে। এখন যেটা বেরিয়ে আসছে, তার কাজিন, তার বোন, তার ভাই, তাদের আত্মীয় স্বজনরা অন্যান্যভাবে অনেকই অনেক কিছু করছে, এবং কোন ব্যাংকে কোথায় কি টাকা আছে, কোথায় কি রয়েছে, এবং অফশোর আইল্যান্ডগুলোতে কিভাবে তারা, ভার্জিন আইল্যান্ডে কিভাবে তারা অ্যাকাউন্ট মেনটেন করেছে, এগুলো বেরিয়ে আসছে। আমরা জানি পানামা, আমরা জানি দুবাই, আমরা জানি ক্যারিবিয়ান আইল্যান্ডের বিভিন্ন জায়গায়, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ বলি, বিভিন্ন জায়গায় ইললিগাল ব্যাংকিং সিস্টেমের জন্য একটা বড় রকম সিস্টেম সারা পৃথিবীতে রয়েছে। এটা আমেরিকানরাও করে। এটা ইলন মাস্কের কথা বা ডোনাল্ড ট্রাম্পের কথা, তাদের অ্যাকাউন্টেরও বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম অ্যাকাউন্ট রয়েছে, এগুলো করে। এখন কোন দেশ কতটুকু ভাবে এটাকে বিচার করবে, এটাকে তারা সিরিয়াসলি নেবে এবং তার রেজাল্ট কি হবে। আমাদের দেশ এইরকম পরিবর্তন হয়েছে বলে, যেটা মামুন সাহেব ঠিকই বলেছেন, যে পরিবর্তন হওয়ার ফলে এটা একটা বড় রকম ভাবে সামনে এগিয়ে এসছে, যেটা ব্রিটিশ গভর্নমেন্ট হয়তো বড় রকম ফেস করতে পারে। এখন আমাদের দেশের ভেতরে যে গভর্নমেন্ট কি করবেন এবং কোথায় যাবেন, এবং এটার আর ওনারা চলে গেলে পরে তার যে সমালোচনা হবে না, এটা কোনো গ্যারান্টি নেই। যদিও তারা অনেক ভালো কাজ করছেন, করার চেষ্টা করছেন, তারা তো কোনো ডিসিশনই নিচ্ছেন না। আমার কাছে যেটা মনে হয়, যেটা করছে তারা কতগুলো মানে এরিয়ার ভেতরে 6টা কমিশন হয়েছে, কমিশনগুলোর রিকমেন্ডেশন কি হতে পারে এই সিচুয়েশনে, এটা করার চেষ্টা করছে। কিন্তু আজ পর্যন্ত মানে আমাদের যে ডক্টর ইউনূস এবং তার যে স্ট্যাটাস এবং তার অফিস থেকে কোনো একটা সেন্স অফ ডিরেকশন ইন টার্মস অফ ফরেন পলিসি, ইন টার্মস অফ ইন্টারনাল পলিসি, ইন টার্মস অফ মানে জেল, ব্যাংকিং, কোনো ক্লিয়ার কোনো রকম আমরা মিশন দেখতে পাই না। কাজে এটাকে যে রিয়েল ইন্টারিম গভর্নমেন্ট যদি আমরা ডিফাইন করি, যে এরা এসছে সাধারণভাবে ম্যানেজ করে কিছুদিন সময় পাস করে একটা ইলেকশনের দিকে এগিয়ে যাবে বলে আমার মনে হয়। জি, মনে হচ্ছে যে বুঝতে পেরেছি যে আমি একটু এই বিষয়টা ফিনিশিং আমি আমার জি ওটা একটু ক্লিয়ার করার জন্য আমি লাস্ট একটু কথা বলি। আমি যে জিনিসটাকে ফোকাস করতে চেয়েছিলাম, আমি যে বললাম যে এরশাদ সরকার থেকে পরবর্তীতে বর্তমান সরকার পর্যন্ত যে একটা সংস্কৃতির কথা বললাম, এটার মাধ্যমে আমি আসলে যে কথাটা বলতে চেয়েছি, যে আমাদের বিচার ব্যবস্থা এবং তদন্ত সংস্থাগুলোর এইরকম শক্তি অর্জন করা উচিত যে সরকারে কে থাকলো কি থাকলো না সেটা বিবেচ্য নয়, সে যেন তার স্বাভাবিক কার্যক্রমটা চালিয়ে যেতে পারে। তাহলে এই সংস্কৃতিটা থাকবে না যে
যখন যে সরকারে থাকবে সে মনে হবে সাধু, অন্যেরা দোষী। এই জিনিসটা না, মানে এমনও হবে যে সরকারে থাকা অবস্থায়ও যদি তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়, সেটাও দুর্নীতি করার সক্ষমতা যেন সেই প্রতিষ্ঠানগুলোর থাকে। হ্যাঁ, সেটা আমাদের জনগণের জন্য কল্যাণজনক হবে। হ্যাঁ, সেটা সরকারে থাকুক, দেশের বাইরে থাকুক, দেশের ভেতরে থাকুক, আমরা চাচ্ছি যে আমাদের জনগণের কল্যাণের জন্য বিচার ব্যবস্থা এবং তদন্ত সংস্থাগুলো এমন শক্তিশালী অর্জন করুক, যেই শক্তি দিয়ে তারা মানে অন্যায়কে, দুর্নীতিকে যে কোনো মুহূর্তেই তারা মানে ট্রায়ালের আওতায় আনতে সক্ষম হবে। আমি মনে করি যে সংস্কার প্রক্রিয়াটা চলছে, এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই জিনিসটা হবে, এটা আমরা আশা করছি। এটাই আমি বলতে চেয়েছি যে তা না হলে যেটা হবে যে আমি এটা এই কারণে বলেছি যে তা না হলে যেটা হবে যে বর্তমান যে সংস্কার করছে যে সরকার, তারাও যখন চলে যাবে, এখন চেয়ারে বসে আছে জন্য সবাই সালাম দিচ্ছে। হ্যাঁ, যখনই চেয়ারটা তার থাকবে না, তখন দেখা যাবে যে সালামটা উজ্জ্ব করে নিবে। তো কাজে এই জিনিসটা তাদেরও মাথায় রাখতে হবে আসলে, কারণ এটা তো আমাদের সংস্কৃতি। যদি ওরকম ঘটে তাহলে যে সংস্কার পরিকল্পনা করছে, যে যে সারফেসটা তৈরি হচ্ছে, আমি যদি ভিত্তি না বলি, সেই সারফেসটা পরবর্তীতে কেউ ভিত্তিতে রূপ দেবে না। অর্থাৎ এটা এইরকম সংস্কার কাজ যে পরিকল্পনাতেই থেকে যাবে। পরবর্তী যে পলিটিক্যাল সরকার আসবে তারা হয়তো কাজ করে, যদি কাজ করে সংস্কারের লক্ষ্যে। এই রাষ্ট্র গঠন বলা হচ্ছে, রাষ্ট্র মেরামত বলা হচ্ছে, সব নির্বাচন থেকে শুরু করে জুডিশিয়ারি, পুলিশ, সব কমিশন হয়েছে। যদি এগুলো প্রপারলি এখন পর্যন্ত আলাপ আলোচনাগুলো রয়েছে সেগুলো যদি হয়, সেগুলো কিন্তু আমরা দেখছি যে একটা উন্নত দেশের যে স্ট্রাকচার, যেভাবে তারা বিচার ব্যবস্থা চালায়, যেভাবে নির্বাচন পরিচালিত হয়, যেভাবে পুলিশ পরিচালিত হয়, একটা ক্রাইমের তদন্ত পরিচালিত হয়, আমরা এখন পর্যন্ত সামনে যেটা এসছে সেটাকে খুবই সবাই বাহবা দিচ্ছে, ওয়েলকাম করছে। এটা কতদূর কী হবে আমরা জানি না। আমি একটু একটি ছোট্ট প্রসঙ্গ আছে ভারতের যে সীমান্ত বাংলাদেশের সাথে, সেইখানে আমরা বিভিন্ন সময় উত্তেজনা দেখছি। এই উত্তেজনা নিয়ে আমরা সবশেষ দেখলাম ভারতের ভারতের যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে, কারণ একটা যেটা রয়েছে যে শূন্য রেখা, সীমান্তের যে শূন্য রেখা, সেটা ফাঁকা থাকার কথা, কিন্তু অভিযোগ এসছে যে সেখানে কাঁটাতারের দেয়াল নির্মাণ করছে ভারত। এত বড় দেশের, দুঃখিত, মানে এত বড় দেশের যে কি জায়গা কি কমে গেল নাকি যে এখানে আচ্ছা, যেটি হচ্ছে যে এইটার ভিতর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কয়েকটি জায়গা তারা স্টপ করতে পেরেছেন এই ধরনের কার্যক্রম, এইটাকে, এবং আমরা দেখছি যে সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে, কিভাবে দেখছেন? আমি সংক্ষেপে দুজনের কাছে জানতে চাইব। প্রথমে ডক্টর আব্দুল আল মামুনের কাছে জানতে চাইব বিষয়টি। ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আসলে বর্তমানে একটা বলবো যে একটু টানাপোড়েন চলছে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে। সীমান্ত, দেখুন, বাংলাদেশ ভারত সীমান্তের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবসময় বলি, শুধু বাংলাদেশ ভারতের ক্ষেত্রে নয়, পৃথিবীর যে কোনো মানে রাষ্ট্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে আমরা প্রতিবেশী কিন্তু পরিবর্তন করতে পারি না। কূটনীতিতে আমরা বন্ধুত্ব পরিবর্তন করতে পারি, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারি না, কারণ আমাদের প্রতিবেশীর সাথে বসবাস করতে হয়। এখন একটা বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশ আমাদের সবসময় বন্ধু রাষ্ট্র, সেই বন্ধু রাষ্ট্র আমরা মনে করি। আর বাংলাদেশের ফরেন পলিসিটাই হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। এই যে আমাদের পলিসি, এই জন্য বাংলাদেশ সবসময় তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, এবং সেটার স্বাক্ষর বাংলাদেশে রেখেছে। এখন যে জিনিসটা হলো যে সীমান্ত অঞ্চলে আমরা জানি যে একটা জিরো লাইন আছে। সেই জিরো লাইনের মিনিমাম 150 গজ এপাশে বা ওপাশে এই জায়গার মধ্যে কোনো যেটা হয় যে ইনফ্রাস্ট্রাকচার বা স্থায়ী কোনো কিছু নির্মাণ কোনো রাষ্ট্রে করতে পারে না, এবং এর আশেপাশেও যদি কিছু করতে হয় তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্রকে জানিয়ে তাদের সাথে আলোচনা করে করতে হয়। এটি হলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা শোভনীয় রীতি, এবং এটা বাংলাদেশ ভারত সীমান্ত ম্যানেজমেন্ট যেটা আছে সেখানেও এভাবে বলা আছে যে সীমান্তে কোনো কিছু করতে হলে বা উদ্যোগ নিতে হলে সেটা উভয় রাষ্ট্রের সংশ্লিষ্ট যে বডিগুলো আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু অতি সম্প্রতি আমরা দেখেছি যে বাংলাদেশের মোটামুটি 5টি জায়গায় এখন পর্যন্ত যে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করেছে, যেটা
আমি যেটা মনে করি যে বন্ধুত্বমূলক সম্পর্কের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ জিনিসটাই অশুভ। আমাদের সীমান্ত পিলার আছে, ওই পাশে বিএসএফ আছে, এই পাশে বিজিবি আছে, তারা পাহারা দিচ্ছে। আমাদের সীমান্ত তো উন্মুক্ত থাকাটাই বেটার। সেখানে দেয়াল দেয়া, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে মেক্সিকোর সাথে যে সমস্যাটা আছে, রাইট, বর্ডার ওয়াল, দেয়াল ব্যাপার আছে, এগুলো আছে, এটা বিভিন্ন রাষ্ট্রেই আছে, শুধু যে এই সমস্যাটা বাংলাদেশের এমন নয়। এখন এটা বাস্তবতা হলো যে কেন এই ঘটনাটা ঘটছে। আপনি জানেন যে একটা সরকার, বাংলাদেশে একটা সরকার পরিবর্তনের সাথে সাথেই কিন্তু সাউথ এশিয়ার আঞ্চলিক, আমি বলবো রিজিওনাল জিও পলিটিক্সও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আপনাকে, যদিও সরকারটা ইন্টারিম, তাদের ফরেন পলিসি এখনো ফোকাসড নয়, কিন্তু তারপরেও আমাদের মাননীয় উপদেষ্টা জাতিসংঘ গিয়ে একটা দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। সেখান থেকে তার ইন্টারিম গভর্নমেন্টের ফরেন পলিসি কি হতে যাচ্ছে সেটা বিশ্ব জেনেছে। তারপরেও কিন্তু সাম্প্রতিক বর্তমান সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের বিভিন্ন বক্তব্য এবং ভারতের মিডিয়ার যে প্রপাগান্ডা, বাংলাদেশের মিডিয়ার যে বক্তব্য, এগুলো মিলিয়ে কিন্তু উভয় রাষ্ট্রের সরকার এবং জনগণের মধ্যে এক ধরনের, এটা সত্য স্বীকার করতেই হবে, সাময়িক একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। এটা হয়তো একেবারেই সাময়িক, এটা থাকবে না। এরই ফল হিসেবে আমরা সীমান্তের বিভিন্ন জায়গায় হয়তোবা এই ধরনের আমরা দেখছি। আমি মনে করি যে বাংলাদেশ সরকার এবং আমাদের উভয় রাষ্ট্রের সরকারের এখানে কিন্তু অত্যন্ত সতর্কতার পরিচয় দিতে হবে, উত্তেজনার পরিচয় দেওয়া যাবে না। সবকিছু ডিপ্লোম্যাটিক্যালি করতে হবে, কূটনৈতিক ভাবে করতে হবে এবং ধৈর্যের সাথে করতে হবে, কারণ এখানে কিন্তু গ্লোবাল পলিটিক্স ঢুকে যেতে পারে। তো গ্লোবাল পলিটিক্স যদি ঢুকে যায়, তখন আমরা একটা ছোট আয়তনের বড় জনসংখ্যার রাষ্ট্র, আমাদের নিজস্ব রিসোর্সের অনেক ঘাটতি আছে, আমাদের ইকোনমির উপরেই আমরা অনেক কিছু নির্ভর করি। সবকিছু মিলিয়ে আমি মনে করি যে সীমান্তের এই বিষয়টা, আমার মনে হয় যেটা খুব বড় কিছু হবে না। যদিও কূটনৈতিক পর্যায়ে কথা হচ্ছে, ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে আনা হয়েছে, এগুলো রেগুলার প্রসেস। কিন্তু তলব তো ধরেন একটা মানে পর্যায়ের একটা গুরুত্ব বহন করে, রাইট? আমি যদি ভুল বুঝি না, অবশ্যই গুরুত্ব তো বহন করে। ডক্টর আব্দুল মামুন জি, আপনাকে ধন্যবাদ। আমি সময় পেলে আপনাকে চাইব। ডক্টর শফিকুর রহমান, বিজিবি যেটা করছে, যে ভারতীয় জনগণের যে পারসেপশন, এটাকে পারসেপশনই বলবো, কারণ এইটার কোনো বেস নাই। কারণ কি? কারণ হচ্ছে তারা চিন্তা করছে, অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পারছি, তারা বলছে যে ভারত না দিলে বাংলাদেশ খেতে পায় না, এরকম একটা পারসেপশন। তো এই পারসেপশন আক্রান্ত বিএসএফ নাকি তাদের রাষ্ট্রীয় পলিসির কারণে এইটা হইতে পারে? আরেকটা বিষয়, সেটি হচ্ছে সংক্ষেপে বলবেন যে যদি বাংলাদেশিরা ইনফিল্ট্রেট করে ভারতে, তাহলে ভারতের সমাজের জন্য তো একটা সমস্যা তৈরি হতে পারে। আমি এইভাবে যদি চিন্তা করি, হইতে পারে কিনা, যার কারণে তারা নিজেদের প্রোটেকশন করতে চাই। ডক্টর শফিকুর রহমান, বর্ডারের ব্যাপারে এখানে দুটো অ্যাসপেক্ট, একটা হলো পলিটিক্যাল অ্যাসপেক্ট, যেটা ডক্টর মামুন বলেছেন, আর একই সাথে আবার লিগাল এবং মিলিটারি অ্যাসপেক্ট রয়েছে। এখন মিলিটারি আর লিগাল অ্যাসপেক্টটা 150 ফুট এত দূরে যাবে, এইভাবে হবে, এটা পারমিশন নেবে, ভিসা নিতে হবে, এইগুলো আমাদের একটা নর্মাল প্রসেসের ভেতরে রয়েছে, সেটা সবসময় ছিল। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল পারসেপশনটা, পলিটিক্যাল অ্যাসপেক্টটা এত প্রকট এবং বড় রকম ভাবে হয়ে গেছে, যার জন্য এটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে একটু অন্যভাবে, আমার কাছে যেটা মনে হয়। এখন এখানে ভারতের মিডিয়া এবং ভারতের জনগণ এবং ভারতের, আমরা ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে যেগুলো দেখছি, যে বাংলাদেশকে তারা সৃষ্টি করে দিয়েছে, তারা মালিক বাংলাদেশের, এই যে একটা পারসেপশন তাদের ভেতরে রয়েছে, এটা আমরা আমেরিকাও দেখেছি। আমাদের এখানে অনেক ভারতীয় ইন্ডিয়ান বন্ধু বান্ধব রয়েছে, প্রফেসর রয়েছে, ছাত্র রয়েছে, এদের একটা ধারণা হচ্ছে যে তারা স্বাধীন করে দিয়েছে বলে তাদের একটা পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল, ইকোনমিক রাইট আমাদের দেশের উপরে রয়েছে। এটা বাংলাদেশ অ্যাকসেপ্ট করে না, কিন্তু এটা একটা প্রিভেইলড আইডিয়া ভারতের মধ্যে, ভারতীয়দের মধ্যে। এই যে একটা কনফ্লিক্ট রয়েছে, এটাকে ক্লিয়ার করার খুবই আমাদের দরকার।
আমরা সেদিন মোদি যে বক্তৃতা দিয়েছেন, মোদি কিন্তু প্রাইম মিনিস্টার মোদি কিন্তু বাংলাদেশ সম্পর্কে এতটুকুও মেনশন করেননি তার বক্তৃতায়। সেখান থেকে উনি বলেছেন যে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি এবং আমরা জিতেছি যুদ্ধে। রাইট। কিন্তু সেখানে যে বাংলাদেশের একটা ভূমিকা রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযোদ্ধাদের একটা বড় রকম ভূমিকা রয়েছে, বাংলাদেশ আর্মির যে একটা ভূমিকা রয়েছে, এই সম্পর্কে কোনো রকম রিকগনিশন কোনো রকম করা হয়নি। কাজী এই যে একটা মানসিকতা, এটা একটা পারসেপশন আমাদের বাংলাদেশের ভেতরে রয়েছে যে বর্ডার তারা পুশ করে আমাদের দিকে বাড়াবার চেষ্টা করছে বিভিন্নভাবে। সেই জন্য যেন এটাকে না করা হয়, এবং বিডিআর এর কিলিং যে হয়েছে এটাও একটা বড় রকম এলিমেন্ট হিসেবে এখন বাংলাদেশের সাধারণ লোকের ভেতরে, মনের ভেতরে যাচ্ছে, কারণ এখন বড় রকম ইনকোয়ারি হচ্ছে, বড় রকম কমিশন হয়েছে। এইগুলোতে এই বর্ডার ইস্যুটাকে সামনে আনা হচ্ছে, একটা বড় রকম পলিটিক্যাল মানে এলিমেন্ট হিসেবে আসছে, যার ফলে আমরা দেখেছি যে যখন আমাদের বর্ডার গার্ডরা বিএসএফ কে ফেস করতে যাচ্ছে, তার সাথে সাথে হাজার হাজার সাধারণ লোক গ্রামের লোক জয়েন করেছে, যেটা আগে কোনোদিন হয়নি। কাজে এই যে একটা পারসেপশন সাধারণ বাংলাদেশকে প্রোটেক্ট করার, আমার জমি, আমার দেশ, আমার মানে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, আমরা যে স্বাধীন একটা দেশ, এটা যতদিন পর্যন্ত ভারত রিকগনাইজ না করবে, এই ধরনের কনফ্লিক্ট এবং বর্ডার ইস্যু এবং এই ধরনের মানে টেনশন আমাদের ফেস করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান। আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী। আপনারা সময় দিয়েছেন, এর জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য দর্শকদের সবাইকে ধন্যবাদ। 7 দিনের বিষয়ে এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।